জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান থাকার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি এবং স্বাস্থ্যবিধি মেনে আজকের এই ক্লাসটি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বিষয় ব্যবস্থাপনা বিবি অনার্স, চতুর্থ বর্ষ, কোর্স কোড 24-26-13। কোর্সের নাম বিনিয়োগ ব্যবস্থাপনা। বিনিয়োগ ব্যবস্থাপনার আজ প্রথম ক্লাস। লেকচারের শিরোনাম প্রথম অধ্যায় পরিচিতি। আর এই ক্লাসটি তোমাদের মাঝে উপস্থাপন করব আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ব্যবস্থাপনা, সরকারি হরঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। এবং এই কোর্স রিলেটেড কিছু রেফারেন্স বুকের নাম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে কিছু ইংলিশ ভার্সনের বই রয়েছে এবং কিছু বাংলা ভার্সনেরও বই রয়েছে। তোমরা চাইলে ইংলিশ ভার্সনের বইগুলো পড়তে পারো এবং বাংলা ভার্সনের যে বইগুলো রয়েছে সেই বই থেকেও তোমরা হেল্প নিতে পারো। এছাড়া তোমাদের কোর্স রিলেটেড যে শিক্ষক এই কোর্স পড়াবেন তিনি যেই কোর্স তোমাদের জন্য যে বইটি রেফার করবে সেই বইটিও তোমরা ফলো করতে পারো। প্রথম অধ্যায় বিনিয়োগ ব্যবস্থাপনা। আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় সব ক্ষেত্রেই অর্থের প্রয়োজনীয়তা অপরিসীম। অর্থাৎ প্রতিটি ক্ষেত্রেই এই অর্থের প্রয়োজনীয়তা রয়েছে। অর্থের কিভাবে সংগ্রহ করা হবে এবং সেই সংগৃহীত অর্থ আবার কিভাবে ব্যবহার করা হবে। আর ব্যবসার ক্ষেত্রে তার গুরুত্ব আরো বেশি। ব্যবসার প্রতিটি কার্য এই অর্থ দ্বারা সম্পাদিত হয়ে থাকে। এই জন্য ব্যবসার লাইফ ব্লাড বলা হয়ে থাকে ফিনান্সকে। রক্ত ছাড়া যেমন একজন মানুষ বাঁচতে পারে না, ঠিক তেমনি ভাবে অর্থ সংস্থান ছাড়া একটি ব্যবসা প্রতিষ্ঠান চলতে পারে না। এই জন্য ফিনান্সকে বলা হয় লাইফ ব্লাড ফর অ্যান অর্গানাইজেশন। একটা অর্গানাইজেশনের জীবনী শক্তি হচ্ছে বিনিয়োগ ব্যবস্থা, বিনিয়োগ এবং অর্থ সংস্থান। পাঠ শেষে এই অধ্যায় থেকে শিক্ষার্থীরা যে সকল বিষয় শিখতে পারবে বা জানতে পারবে, এক নাম্বার হচ্ছে অর্থায়ন সম্পর্কে সে ধারণা লাভ করবে। অর্থায়নের শ্রেণী বিভাগ কি কি সে সম্পর্কে সে জানতে পারবে। আর্থিক ব্যবস্থাপকের সিদ্ধান্ত সমূহ কি কি এবং সেই সিদ্ধান্ত সম্পর্কেও ধারণা লাভ করতে পারবে। ব্যবসার যে লক্ষ্য বিনিয়োগ ব্যবস্থাপনার, সেই দুটি লক্ষ্য সম্পর্কে জানতে পারবে। সর্বাধিক মুনাফা অর্জন নয়, সর্বাধিক সম্পদ সৃষ্টি অর্থ ব্যবস্থাপনার মূল যে উদ্দেশ্য সেটার সম্পর্কেও আলোচনা করা হবে। ব্যবসায় আর্থিক ব্যবস্থাপকের যে ভূমিকা, সেই ভূমিকা সম্পর্কেও আলোচনা করা হবে। তাছাড়া মুনাফা সর্বাধিকরণ এবং মুনাফা সম্পদ সর্বাধিকরণ, এই দুইয়ের মধ্যে যে পার্থক্য রয়েছে সেই পার্থক্য আলোচনা করা হবে। তো প্রথম অর্থায়ন সম্পর্কে একটু ধারণা লাভ করা যায়। ইংরেজি ফাইন্যান্স বা ফিনান্স শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ ফিনিস থেকে। তাই ফিনান্স শব্দটির আবিধানিক অর্থ অর্থসংস্থান। ফাইন্যান্স শব্দটি সংকীর্ণ ও ব্যাপক এই দু অর্থে ব্যবহৃত হয়ে থাকে। সংকীর্ণ অর্থ বলতে একেবারে সহজভাবে যেটা আমরা বলি, অর্থায়ন বলতে আমরা অর্থ সংগ্রহকে বুঝে থাকি এবং এটি অর্থায়নের প্রাথমিক ধারণা। অর্থাৎ অর্থ সংগ্রহ করা, এটাই হচ্ছে অর্থায়নের মূল কথা। আর ব্যাপক অর্থে যদি আরেকটু বিস্তৃতভাবে আলোচনা করা হয় তাহলে অর্থায়ন হচ্ছে অর্থ সংগ্রহ করা, সংগৃহীত অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্ত যাবতীয় কার্যাবলী। প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা, সংগৃহীত অর্থ বন্টন ও বিনিয়োগের মাধ্যমে সদ্ব্যবহার করা এবং তা সংরক্ষণ করা, সর্বোপরি অর্থ লাভ করার সমগ্র কার্যাবলীকে অর্থায়ন বলে বা অর্থ সংস্থান বলে। বিভিন্ন মনীষীগণ এই অর্থায়ন সম্পর্কে
তাদের বক্তব্য উপস্থাপন করেছেন বা সংজ্ঞা দিয়েছেন। তার মধ্যে ২টি বক্তব্য বা সংজ্ঞা তোমাদের মাঝে উপস্থাপন করা হলো। বেসলে অ্যান্ড ব্রিঘাম অর্থায়ন সম্পর্কে ২০০০ সালে যে সংজ্ঞা দেন তা হলো অর্থায়নের ৩টি পরস্পর সম্পর্কযুক্ত ক্ষেত্র। ১. আর্থিক বাজার ও প্রতিষ্ঠান। ২. বিনিয়োগ এবং ৩ নাম্বার ব্যবস্থাপকীয় অর্থায়ন। এটি হচ্ছে বেসলি এবং ব্রিঘামের মতে। এবার আরেকজন অর্থনীতিবিদ বা যে মনীষী রয়েছেন তার বক্তব্য। রোজ ওয়েস্টারফিল্ড অ্যান্ড জ্যাফে ১৯৯৯ সালে বলেন, বিভিন্ন সময়কালে সংঘটিত নগদ প্রবাহের সাথে সম্পৃক্ত বাজার ও আর্থিক হাতিয়ার সমূহের পর্যালোচনায় অর্থায়ন। এবার উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা অর্থায়ন বলতে বুঝি অর্থের পরিকল্পনা, সংস্থান, সংরক্ষণ, ব্যবহার এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত যাবতীয় কার্যাবলী। তাহলে অর্থায়নের যে কথা অর্থ সংগ্রহ করা এবং সেই সংগৃহীত অর্থর আবার যথাযথ ব্যবহার, নিয়ন্ত্রণ, এই কার্যাবলীগুলি হচ্ছে অর্থ সংস্থান। অর্থ সংস্থানের শ্রেণীবিভাগ। অর্থ সংস্থানকে মূলত ২টি ভাগে ভাগ করা হয়ে থাকে। একটি হচ্ছে সরকারি অর্থ সংস্থান, আরেকটি হচ্ছে বেসরকারি অর্থ সংস্থান। সরকারি অর্থ সংস্থান বলতে সরকারের যেই রাষ্ট্রীয় এবং স্থানীয় সরকার পরিচালনার জন্য যে অর্থের প্রয়োজন হয়ে থাকে সেগুলো সরকারি অর্থায়নের মাধ্যমে সংগৃহীত হয়ে থাকে। তার মধ্যে রয়েছে অভ্যন্তরীণ উৎস এবং বাহ্যিক উৎস। অভ্যন্তরীণ উৎস বলতে সরকার যেই ট্যাক্স, তারপর ফি, শুল্ক এগুলো গ্রহণের মাধ্যমে অভ্যন্তরীণ উৎসের সংস্থান করে থাকে। আর বাহ্যিক উৎস বলতে অভ্যন্তরীণ উৎস ছাড়া বৈদেশিক যেই সকল সাহায্য, সহযোগিতা, অনুদান, দান দিয়ে থাকে সেগুলো হচ্ছে বাহ্যিক অর্থ সংস্থানের উৎস। আর বেসরকারি অর্থ সংস্থানের মধ্যে রয়েছে ব্যক্তিগত অর্থ সংস্থান। যদি ব্যক্তিগত অর্থ সংস্থান হয়ে থাকে অর্থাৎ ব্যবসায়ের প্রয়োজনে যেই অর্থের প্রয়োজন সেই অর্থ সে নিজেই সংস্থান করতে পারে, আত্মীয়স্বজনের কাছ থেকে গ্রহণ করে নিয়ে আসতে পারে। এগুলো হচ্ছে ব্যক্তিগত অর্থ সংস্থান এর উৎস। তারপর হচ্ছে ব্যবসায় অর্থসংস্থান। ব্যবসায় অর্থসংস্থান বলতে বোঝায় ব্যবসার কার্য পরিচালনার জন্য যে অর্থায়ন করা হয়ে থাকে তাকে ব্যবসায় অর্থায়ন অর্থসংস্থান বলে। আর ব্যবসায় অর্থসংস্থানের মধ্যে রয়েছে ব্যক্তিগত অর্থায়ন, সরকারি অর্থায়ন এবং স্বায়ত্তশাসিত অর্থায়ন। ব্যক্তিগত অর্থায়ন বলতে বোঝায় একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার জন্য ব্যক্তিগত যেমন যদি এটা এক মালিকানা ব্যবসা হয় অথবা এটা অংশীদারি ব্যবসা হয়, এরূপ ক্ষেত্রে অংশীদাররা বা যারা মালিক তারা ব্যবসায় অর্থ সংস্থান করে থাকবে। আর এছাড়াও তার আত্মীয় স্বজনের কাছ থেকেও সে অর্থ সংগ্রহ করতে পারে। এরপর সরকারি অর্থ সংস্থানের মধ্যে রয়েছে সরকারের বিভিন্ন ধরনের আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, যেমন সরকারি ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, তারপর হচ্ছে সরকারি বীমা কোম্পানিগুলো। এগুলো হচ্ছে সরকারি অর্থ সংস্থানের মধ্যে রয়েছে। এছাড়া সরকারের বিভিন্ন ধরনের প্রকল্পেও অর্থায়ন করে থাকে। এরপর সর্বশেষ যেটি সেটি হচ্ছে স্বায়ত্তশাসিত ব্যবসায় অর্থ সংস্থানের মধ্যে স্বায়ত্তশাসিত স্বায়ত্তশাসিত সরকারি কর্পোরেশন এই ধরনের প্রতিষ্ঠানগুলো থেকেও অর্থ সংস্থান করা হয়ে থাকে। আর বেসরকারি অর্থ সংস্থানের আরেকটি যেটি উৎস সেটি হচ্ছে অব্যবসায়ী অর্থ সংস্থান। অব্যবসায়ী অর্থ সংস্থান বলতে বোঝায় মূলত অমুনাফাভোগী অথবা মুনাফাবিহীন যে সকল প্রতিষ্ঠান রয়েছে জনকল্যাণের জন্য অর্থ সংস্থান করে থাকে সেগুলো হচ্ছে অব্যবসায়ী অর্থ সংস্থান। তো অর্থ সংস্থানের শ্রেণীকে যদি ভাগ করা হয় মূলত ২টি ভাগে ভাগ করা হয়। একটি হলো সরকারি অর্থ সংস্থান, আরেকটি হচ্ছে বেসরকারি অর্থ সংস্থান। আর সরকারি অর্থ সংস্থানগুলো আবার ২ ভাগে হতে পারে, একটি হচ্ছে অভ্যন্তরীণ উৎস, আরেকটি হচ্ছে বাহ্যিক উৎস। আর বেসরকারি অর্থ সংস্থান, ব্যক্তিগত অর্থ সংস্থান, ব্যবসায় অর্থ সংস্থান, অব্যবসায় অর্থ সংস্থান। আর ব্যবসা অর্থ সংস্থান এটি ব্যক্তিগতভাবে হতে পারে, সরকারিভাবে হতে পারে অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মাধ্যমেও অর্থ সংস্থান হতে পারে।
অর্থসংস্থার শ্রেণীবিভাগ। অর্থসংস্থানকে মূলত ৩টি ভাগে ভাগ করা হয়। এটি মেয়াদের ভিত্তিতে। মেয়াদের ভিত্তিতে অর্থসংস্থানকে ৩ ভাগে বিভক্ত করা হয়। ১ নম্বর হচ্ছে স্বল্পমেয়াদী অর্থসংস্থান, ২ হচ্ছে মধ্যমেয়াদী অর্থসংস্থান এবং ৩ হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থসংস্থান। স্বল্পমেয়াদী অর্থসংস্থান বলতে বোঝায় মূলত ১ বছরের কম অর্থায়ন যদি হয়ে থাকে, সেই ধরনের অর্থায়নকে স্বল্পমেয়াদী অর্থসংস্থান বলে। মূলত ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য যে ব্যয় মেটানোর জন্য অর্থসংস্থান করা হয়ে থাকে, সেটি স্বল্পমেয়াদী অর্থসংস্থান। মধ্যমেয়াদী অর্থসংস্থান স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী এই দুটার মাঝামাঝি অবস্থান করে। স্বল্পমেয়াদী হচ্ছে ১ বছরের কম, আর মধ্যমেয়াদী হচ্ছে ১ বছরের থেকে বেশি কিন্তু ৫ বছরের কম, এমন ধরনের অর্থসংস্থান হচ্ছে মধ্যমেয়াদী অর্থসংস্থান। যেক্ষেত্রে স্বল্পমেয়াদী অর্থসংস্থান করা সম্ভব হয় না এবং দীর্ঘমেয়াদী অর্থসংস্থান করতে গেলে অনেক বেশি ঝামেলা পোহাতে হয়, সেক্ষেত্রে মধ্যমেয়াদী অর্থসংস্থান করা হয়ে থাকে। এরপর হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থসংস্থান। দীর্ঘ বলতে বোঝাচ্ছে এখানে সময়কালটা হবে ৫ বছরের অধিককাল এবং ২০ বছরের কম, এমন অর্থায়নকে বলা হয় দীর্ঘমেয়াদী অর্থসংস্থান। মূলত ব্যবসায়িক প্রতিষ্ঠানের যেই দীর্ঘমেয়াদী খরচগুলো রয়েছে, যেমন দালান কোঠা, আসবাবপত্র, যন্ত্রপাতি, এই ধরনের সংস্থানের জন্য দীর্ঘমেয়াদী অর্থসংস্থানের মাধ্যমে অর্থায়ন করা হয়ে থাকে। এবার হচ্ছে সোর্সের উপর যদি ভিত্তি করি, তাহলে সেটার উপর ভিত্তি করে অর্থসংস্থানকে ২ ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে অভ্যন্তরীণ অর্থসংস্থান, আরেকটি হচ্ছে বাহ্যিক অর্থসংস্থান। অভ্যন্তরীণ বলতে প্রতিষ্ঠানের অভ্যন্তরে শেয়ার মালিক, তারপর সে যদি এটা অর্থায়ন করে থাকে, এটা হচ্ছে অভ্যন্তরীণ অর্থসংস্থান। এছাড়াও হতে পারে যেমন সংগঠিত আয়, সঞ্চয়, তহবিল, এইগুলোর মাধ্যমে কি করতে পারে? ওই অভ্যন্তরীণ অর্থসংস্থান হতে পারে। আরেকটি হচ্ছে বাহ্যিক অর্থসংস্থান। বাহ্যিক অর্থসংস্থান বলতে বোঝায় প্রতিষ্ঠানের বাইরে যে সকল আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোর মাধ্যমে যদি অর্থায়ন করা হয়ে থাকে, এদেরকে বাহ্যিক অর্থসংস্থান বলে। যেমন বিভিন্ন ধরনের বাণিজ্যিক ব্যাংক, তারপর হচ্ছে বীমা কোম্পানি, ইজারা কোম্পানি, এই বিনিয়োগ সংস্থা, এগুলো হচ্ছে এই বাণিজ্যিক অর্থায়নের উৎস। তো মূলত মেয়াদের উপর ভিত্তি করে অর্থায়নকে ৩ ভাগে ভাগ করা হয়। যে আমরা দেখলাম স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। আর অর্থের যে উৎস থাকবে সেইটার উপর ভিত্তি করে ২ ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে অভ্যন্তরীণ অর্থসংস্থান, আরেকটি হলো বাহ্যিক অর্থসংস্থান। আর্থিক ব্যবস্থাপকের সিদ্ধান্তসমূহ নিয়ে আলোচনা করা হবে। আর্থিক ব্যবস্থাপক গুরুত্বপূর্ণ একটি পদ। ব্যবসা প্রতিষ্ঠানের যে সর্বোচ্চ পদ সিইও, তারপরেই কিন্তু এই আর্থিক ব্যবস্থাপকের অবস্থান। আর্থিক ব্যবস্থাপক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। সেই সিদ্ধান্তগুলোকে ৩টি ভাগে ভাগ করা হয়। ১ নম্বর হচ্ছে অর্থসংস্থানের সিদ্ধান্ত, ২ হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত, ৩ হচ্ছে লভ্যাংশ সিদ্ধান্ত। প্রথম যে সিদ্ধান্ত সেটি হচ্ছে অর্থসংস্থান সিদ্ধান্ত। অর্থসংস্থান বলতে বোঝায় অর্থ সংগ্রহ করা। ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যে অর্থটির প্রয়োজন হবে, সেই অর্থায়নটা কিভাবে আসবে? এটা কি ধার করে সংগ্রহ করা হবে? নাকি শেয়ার বিক্রি করার মাধ্যমে আসবে? নাকি ঋণপত্র বিক্রি করার মাধ্যমে এই অর্থসংস্থানটা করা হবে? সেটি হচ্ছে অর্থসংস্থানের কথা। আর দ্বিতীয় যে সিদ্ধান্ত সেটি হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত। সংগৃহীত অর্থ সংগ্রহ করার পর সেটা কিন্তু অলসভাবে রেখে দেওয়া যাবে না। কারণ সেই অর্থের যেই অর্থ আমরা সংগ্রহ করলাম, সেই অর্থের বিপরীতে কি করতে হবে? সুদ দিতে হবে। তাহলে কিন্তু সেটা আবার সঠিকভাবে যদি বিনিয়োগ না করা হয়, তাহলে আর্থিক ব্যবস্থাপক কিন্তু চরম মূল্য দিতে হয়। তাহলে বিনিয়োগ সিদ্ধান্ত তার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দিতে হয়। সে কোন খাতে বিনিয়োগ করবে সংগৃহীত অর্থ। সবসময় চেষ্টা করে সে লাভজনক খাতে বিনিয়োগ করতে। যদি সে বিনিয়োগ সিদ্ধান্তে ভুল করে, তাহলে কিন্তু সে ঝুঁকিপূর্ণ বা তার প্রতিষ্ঠান কিন্তু লস করবে। তো বিনিয়োগ সিদ্ধান্তর সময় সে সবসময় খেয়াল করে যে যেই খাতে সবচেয়ে কম ঝুঁকি থাকবে এবং যেই খাতে লাভ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, এমন খাতগুলোতে বিনিয়োগ করার দিকে সে গুরুত্ব দিয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু সে ক্যাপিটাল বাজেটিং এবং মূলধন রেশনিং, এই ২ টি বিষয় কিন্তু বিবেচনা করেই সে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। এবং ৩ নাম্বার যে সিদ্ধান্ত সেটা হচ্ছে লভ্যাংশ সিদ্ধান্ত। ব্যবসায়িক প্রতিষ্ঠানে যেমন আমরা বললাম যে যদি অর্থসংস্থান হতে পারে শেয়ার বিক্রি করার মাধ্যমে। তাহলে যারা শেয়ার হোল্ডার হচ্ছে কোম্পানির মালিক, এরা কি করবে?
নির্দিষ্ট সময় শেষ হওয়ার পর প্রতিষ্ঠান থেকে কিছু পাওয়ার বা লভ্যাংশ পাওয়ার কিন্তু তারা অধিকার ভোগ করে এবং তারা চাইবে প্রতিষ্ঠান থেকে কিছু লভ্যাংশ বা লাভ পাবে। যদি তাদেরকে লাভ না পায় বা তাদেরকে লাভ না দেওয়া হয় তাহলে কিন্তু তারা সেই প্রতিষ্ঠানে বিনিয়োগ করার যে উৎসাহ সেটা কিন্তু হারিয়ে ফেলবে। তাহলে লভ্যাংশ সিদ্ধান্ত আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আর্থিক ব্যবস্থাপকের জন্য। লভ্যাংশ সিদ্ধান্ত কিভাবে সে লভ্যাংশ দিবে, সে ক্যাশ ডিভিডেন্ড দিবে নাকি স্টক ডিভিডেন্ড দিবে, এটাও কিন্তু তাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আর্থিক সিদ্ধান্তের উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ। আর্থিক যে সিদ্ধান্ত গ্রহণ করা হবে সেই সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে দুটি উপাদান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। একটি হচ্ছে অভ্যন্তরীণ উপাদান আর একটি হচ্ছে বাহ্যিক উপাদান। অভ্যন্তরীণ উপাদান বলতে বোঝায় প্রতিষ্ঠানের অভ্যন্তরে যে সকল বিষয়ের কারণে বা যে সকল উপাদানের কারণে ব্যবসার যে মালিক বা আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করতে হয় তাকে কিন্তু বিষয়ে প্রভাবিত করে। তো প্রভাব বিস্তারকারী উপাদানগুলোর মধ্যে অভ্যন্তরীণ উপাদান রয়েছে এবং বাহ্যিক উপাদান রয়েছে। বাহ্যিক উপাদান বলতে বোঝায় ওই প্রতিষ্ঠানের বাইরে যে সকল উপাদান তার নিয়ন্ত্রণের মধ্যে নেই, এমন উপাদান যদি তার সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করে তাহলে সেটাকে বলা হবে বাহ্যিক উপাদান। অভ্যন্তরীণ যে উপাদানগুলো সেটা আমরা একটু দেখি। ব্যবসার আকার কেমন হবে? যদি এটি ব্যবসা ছোট হয় তাহলে সিদ্ধান্ত একরকম হবে, আর যদি ব্যবসা প্রতিষ্ঠান বড় হয় তাহলে তার সিদ্ধান্ত আরেক রকম হবে। তাহলে ব্যবসার আকার ছোট হতে পারে, বড় হতে পারে, ক্ষুদ্র হতে পারে, মাঝারি হতে পারে। তাহলে ব্যবসার আকারের উপর কিন্তু এই সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে প্রভাবিত করে। তারপর হচ্ছে ব্যবসার প্রকৃতি, কি ধরনের ব্যবসা সেটাও কিন্তু ব্যবসার সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আর্থিক ব্যবস্থাপককে প্রভাবিত করে থাকে। ব্যবসা এটা কি উৎপাদনমূলক ব্যবসা নাকি এটা ব্যবসায়মূলক প্রতিষ্ঠান? যদি এটি ব্যবসায়মূলক প্রতিষ্ঠান, ক্রয় বিক্রয়মূলক প্রতিষ্ঠান হয়ে থাকে সেক্ষেত্রে তার কিন্তু মূলধনের পরিমাণ কম লাগবে। আর যদি এটা উৎপাদনমূলক প্রতিষ্ঠান হয়ে থাকে তাহলে কিন্তু তার মূলধনের পরিমাণ বা অর্থায়নের পরিমাণটা কিন্তু বেশি হবে। যদি সে ক্রয় বিক্রয়মূলক প্রতিষ্ঠান হয় তাহলে কিন্তু সে ক্রয় করবে আর বিক্রয় করবে, তাহলে তার মূলধনটা কিন্তু কম হলেও চলবে। কিন্তু যদি এটা কি হয় উৎপাদনমূলক প্রতিষ্ঠান হয় তাহলে তার কাঁচামাল ক্রয় করতে হবে, তারপর সেই যন্ত্রপাতি ক্রয় করতে হবে, তার একটা কারখানা লাগবে, শ্রমিকদের মজুরি দিতে হবে, সমস্ত মিলে কিন্তু তার খরচটা অনেক বড় ধরনের হবে। তো ব্যবসার প্রকৃতির উপরেও ডিপেন্ড করবে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে। আরেকটা হচ্ছে মালিকানা কাঠামো। মালিকানা কেমন হবে? কি এক মালিকানা হবে? এটা অংশীদারি হবে? নাকি এটা যৌথ মূলধনী ব্যবসা হবে? তাহলে এই মালিকানা যদি একক হয় তাহলে সিদ্ধান্ত গ্রহণ করা একরকম হবে। আর যদি এটা অংশীদারি হয় তাহলে কিন্তু সকলের সম্মতিতে বা সকলের মতামত সাপেক্ষে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। যৌথ মূলধনীর ক্ষেত্রে তো বিষয়টা আরো জটিল। ব্যবসার সম্পত্তি কাঠামো, সম্পত্তি কেমন হবে? এটা চলতি সম্পদ কেমন হবে এবং এটার স্থায়ী সম্পদ কেমন হবে? যদি এটা ক্রয় বিক্রয়মূলক হয় সেক্ষেত্রে তার সম্পত্তির পরিমাণ কিন্তু কম লাগবে। আর যদি এটা উৎপাদনমূলক হয় তাহলে কিন্তু তার দীর্ঘমেয়াদী যে সম্পদগুলো রয়েছে বা স্থায়ী সম্পদগুলো রয়েছে এগুলো কিন্তু তার বেশি লাগবে। তারপর ব্যবসার সময়কাল কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি এটা স্বল্পমেয়াদী হয় তাহলে কিন্তু সেই ব্যবসায় সবাই কিন্তু বিনিয়োগ করতে চাইবে না। যদি এটা দীর্ঘমেয়াদী হয় সেক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে এটা আবার প্রভাবিত করে। তো ব্যবসার সময়কালটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে। আরেকটি হচ্ছে নিয়মিত এবং স্থায়ী আয়ের সম্ভাবনা। যারা বিনিয়োগ করে তারা সবসময় চায় সেই বিনিয়োগকৃত অর্থায়ন থেকে নির্দিষ্ট পরিমাণ আয় নিয়মিতভাবে পেতে। যদি এই আয়টা অনিয়মিত হয়, মাঝে, মাঝে পাওয়া যায় বা মাঝে, মাঝে পাওয়া যায় না বা স্থায়ী আয়ের সম্ভাবনা না থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই বিনিয়োগে আ সবাই কিন্তু করতে চাইবে না। তো এটাও কিন্তু আর্থিক ব্যবস্থাপকের সিদ্ধান্ত গ্রহণে প্রভাবিত করে। তারপরে যে সম্ভাব্য উপার্জন এবং ঝুঁকি, যদি এটার উপার্জনটা ভালো হয়, সবাই চায় অল্প পুঁজি বেশি রুজি, অর্থাৎ স্বল্প বিনিয়োগ করে অধিক মুনাফা পেতে চায় এবং যেই খাতে সে বিনিয়োগ করবে সেটা যেন আবার কি থাকে, কম ঝুঁকি থাকে। ঝুঁকিপূর্ণ ব্যবসা কিন্তু সবাই করতে চায়, এভয়েড করতে চায়। সেখানে কেউই বিনিয়োগ করতে চায় না। তারপর হচ্ছে দক্ষ ব্যবস্থাপনা যদি বা ব্যবস্থাপক যদি দক্ষ হয়, সঠিকভাবে যদি পরিচালনা করতে পারে তাহলে কিন্তু সেই ব্যবসা প্রতিষ্ঠান থেকে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে দক্ষ ব্যবস্থাপনার উপরেও কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করার
প্রভাবিত করে থাকে। তারপর হচ্ছে ব্যবসার তারল্য অবস্থা, ব্যবসার তারল্য বলতে মূলত চলতি দায় পরিশোধ করার সামর্থ্য বা আর্থিক অবস্থাকে বুঝায়। যদি ব্যবসা প্রতিষ্ঠানের তারল্য অবস্থা ভালো থাকে, তাহলে কিন্তু সেই প্রতিষ্ঠানের প্রতি মানুষের আগ্রহ সৃষ্টি হয়। তাহলে ব্যবসার তারল্য অবস্থাও সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করে। এরপর হচ্ছে ঋণ চুক্তির শর্ত কেমন থাকবে? যদি কড়াকড়ি করা হয়, তাহলে সিদ্ধান্ত একরকম হবে। আর যদি শিথিল করা হয়, তাহলে কিন্তু সিদ্ধান্ত অনেক রকম হবে। তাহলে ঋণ চুক্তির শর্ত এটিও কি করে? সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করে। এরপর হচ্ছে বাহ্যিক উপাদান আমি যেটি বলেছিলাম, যেটি আমাদের হাতের বাহিরে রয়েছে, যেগুলো নিয়ন্ত্রণ আমাদের মধ্যে নেই। এমন উপাদানগুলো হচ্ছে বাহ্যিক উপাদান। যেমন দেশের অর্থনৈতিক অবস্থা যদি ভালো থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা সহজ হয়। যদি অর্থনৈতিক অবস্থা খারাপ হয়, সেক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা জটিল হয়ে যায়। যেমন এখন এই করোনাকালীন সময় দেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু একটু খারাপের দিকে। কারণ মানুষের আয় কমে যাচ্ছে। তারপর বিদেশ থেকে লোক ফেরত আসতেছে। এরকম যদি হয়, তাহলে দেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু একটু নিম্নগামী হবে। আর দেশের অর্থনৈতিক অবস্থা নিম্নগামী হলে সেক্ষেত্রে বিনিয়োগের সিদ্ধান্ত নিতেও কিন্তু এই বিষয়টি বিবেচনা করতে হয়। তাহলে দেশের অর্থনৈতিক অবস্থাও করবে, আর সিদ্ধান্ত গ্রহণে প্রভাবিত করবে। দেশের রাজনৈতিক অবস্থাও মারাত্মকভাবে প্রভাবিত করে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে। যদি রাজনৈতিক অবস্থা স্থিতিশীল হয়, সেক্ষেত্রে বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে উৎসাহ পায় বা আগ্রহ দেখায়। যদি রাজনীতিক অস্থিতিশীল হয়, যদি হরতাল, অবরোধ, ধর্মঘট এমন যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু মানুষরা বিনিয়োগ করতে চাইবে না। সে চিন্তা করবে, আমি যদি বিনিয়োগ করি, তাহলে আমি আমার এই বিনিয়োগকৃত টাকা উঠিয়ে আনতে পারবো। তো দেশের রাজনৈতিক অবস্থাও কি করবে? বিনিয়োগ সিদ্ধান্তে কিন্তু প্রভাবিত করবে। বাণিজ্যিক চক্র যত বেশি ক্রয় বিক্রয় হবে, তত বেশি উৎপাদন হবে, তত বেশি আয় হবে। আবার এটার উল্টাটা, যত বেশি এটার আহ ক্রয় বিক্রয় হ্রাস পাবে, তত বেশি এটার উৎপাদন হ্রাস পাবে এবং এটার দাম কমতে থাকবে। তো বাণিজ্যিক চক্র কি করবে? এটা আহ বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করে। তারপর কর নীতি সরকার প্রতি বছর বা নির্দিষ্ট আর্থিক বছরে গিয়ে কিন্তু কর নীতি ঘোষণা করে থাকে। এই কর আরোপ যদি শিথিল করা হয় বা কর আরোপ যদি কড়াকড়ি করা হয়, সেক্ষেত্রে কিন্তু তাকে এই কর নীতির উপর বিবেচনা করেই কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। তাহলে কর নীতিটাও কি হবে? সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করবে। তারপর হচ্ছে রাষ্ট্রীয় নীতি, রাষ্ট্রীয় সরকারের যে নিজস্ব নীতিমালা রয়েছে দেশ পরিচালনার জন্য, সেই নীতিমালা বা আইন কানুন মেনেই কিন্তু ব্যবসা পরিচালনা করতে হবে। যেই সময় যেই সিদ্ধান্ত গ্রহণ করে সরকার, সেই সিদ্ধান্ত কিন্তু মেনে নিতে হবে। সেই সিদ্ধান্ত বাইরে কাজ করা যাবে না। কারণ আইন শৃঙ্খলা মেনেই কিন্তু কি করতে হবে? কাজ করতে হয়। সেজন্য রাষ্ট্রীয় নীতিমালা বা রাষ্ট্রীয় আইন, এগুলো কি করবে? বিনিয়োগ সিদ্ধান্তকে প্রভাবিত করবে। তারপর হচ্ছে মূলধন বাজার, অর্থ বাজার, ক্যাপিটাল মার্কেট, মানি মার্কেট, দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী যেই ঋণ পাওয়ার যে সংস্থা বা অর্থায়নের যে সংস্থান, এটাও কিন্তু করবে সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করবে। তাহলে আমরা দেখলাম যে মূলত দুটি উপাদান, একটি হচ্ছে অভ্যন্তরীণ উপাদান আর একটি হচ্ছে বাহ্যিক উপাদান। এই দুটি উপাদান একজন আর্থিক যে ব্যবস্থাপক তার সিদ্ধান্ত গ্রহণে প্রভাবিত করে থাকে। এরপর আমাদের পরবর্তী যেই বিষয়, সেটি হচ্ছে আর্থিক ব্যবস্থাপকের ভূমিকা। আর্থিক ব্যবস্থাপক আর্থিক কার্যাবলী সম্পাদনের ন্যস্ত যে সকল ব্যক্তি দায়িত্ব পালন করে থাকে, তাদেরকে আর্থিক ব্যবস্থাপক বলে। আর্থিক ব্যবস্থাপক একটি প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে এবং তার এই কার্যকলাপের উপরে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে থাকে। তো আর্থিক ব্যবস্থাপকের যে ভূমিকা, সেই ভূমিকাগুলো আলোচনা করা হলো। প্রথম যে ভূমিকা, সেটা হচ্ছে আর্থিক পরিকল্পনা প্রণয়ন করা। আর্থিক পরিকল্পনাটা যদি সঠিকভাবে আ করা যায়, তাহলে কিন্তু সে সঠিকভাবে তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে। তো ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে কিন্তু মুনাফা অর্জন করা। মুনাফা অর্জন করার জন্য এই আর্থিক পরিকল্পনাটা প্রণয়ন করতে হবে। কোথা থেকে অর্থায়ন করা হবে, এই অর্থায়ন আবার কিভাবে বিনিয়োগ করা হবে, এটা কিন্তু একটা পরিকল্পনা, সুনির্দিষ্ট একটা পরিকল্পনা, সুষ্ঠু পরিকল্পনা থাকা প্রয়োজন।
ব্যবসার জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহ, যেটি আর্থিক পরিকল্পনার মধ্যে উল্লেখ থাকে আমরা কোন সোর্স থেকে অর্থ সংগ্রহ করবো। আমরা কি শেয়ার বিক্রি করার মাধ্যমে সংগ্রহ করবো নাকি ঋণ করে অর্থ সংগ্রহ করবো? সেটা কিন্তু এই আর্থিক ব্যবস্থাপকের একটা দায়িত্বশীল ভূমিকা পালন করে থাকে। তারপর হচ্ছে সংগৃহীত তহবিলের বিনিয়োগ, শুধুমাত্র অর্থ সংগ্রহ করলাম, সংগ্রহ করে রেখে দিলে হবে না। সে অলস অর্থ যদি জমিয়ে রাখা হয় তাহলে কিন্তু সেটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটা বোঝা হয়ে যাবে। কারণ পরবর্তীতে সেই আ সংগৃহীত অর্থের উপর সুদ প্রদান করতে হবে বা নির্দিষ্ট সময় শেষে ডিভিডেন্ড দিতে হবে। যদি ডিভিডেন্ড দিতে চাই অথবা সুদ প্রদান করতে চাই তাহলে কিন্তু এটা কি করতে হবে? বিনিয়োগ করতে হবে। আর বিনিয়োগের সময় সবসময় চিন্তা করতে হয় কম ঝুঁকিপূর্ণ এবং যেখান থেকে লাভ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এমন কাজগুলো বিবেচনা করা। হচ্ছে আর্থিক নিয়ন্ত্রণ। আর্থিক যদি নিয়ন্ত্রণ না থাকে, সাধারণত যদি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু সে কি করতে পারবে না? ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে না। তো এই ব্যবসা প্রতিষ্ঠানকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আর্থিক নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন। তারপর হচ্ছে মূলধন সংরক্ষণ। ব্যবসা প্রতিষ্ঠানের সে মূলধন সংরক্ষণ হিসেবে সংরক্ষক হিসেবে দায়িত্ব পালন করে থাকে। সে আ শেয়ার হোল্ডারদের অর্থ সংগ্রহ করে থাকে এবং আ ঋণ দাতা তাদের কাছ থেকেও অর্থ সংগ্রহ করে। এই সংগৃহীত অর্থের সে সঠিকভাবে সংরক্ষণ করবে। আর যদি সঠিকভাবে সংরক্ষণ করতে না পারে তাহলে কিন্তু এটা কি হতে পারে? পরবর্তীতে সমস্যা সৃষ্টি হতে পারে। এরপর হচ্ছে আয়ের বন্টন। আ যারা এই শেয়ার গ্রহীতা অথবা আর ঋণদাতা তারা কিন্তু এখান থেকে বিনিয়োগকৃত অর্থের থেকে আয় প্রত্যাশা করে থাকে। তো এই আয়টা কিভাবে বন্টন করা হবে এবং আয়ের কত অংশ সংরক্ষিত করে রাখা হবে, সংরক্ষণ করা হবে, পুরোটাই কি বন্টন করা হবে নাকি বন্টনকৃত অ একটা নির্দিষ্ট পরিমাণ আয় ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সংরক্ষণ করা হবে। সেটাই মূলত এই আয়ের বন্টনের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। আর এই আয়ের বন্টন সঠিকভাবে করা এটিও আর্থিক ব্যবস্থাপনার আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব বা ভূমিকা পালন করে থাকে। এরপর হচ্ছে সম্পত্তি ব্যবস্থাপনা। ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন ধরনের সম্পত্তি থাকে। চলতি সম্পদ, স্থায়ী সম্পদ। চলতি সম্পদ এবং স্থায়ী সম্পদের যে রক্ষণাবেক্ষণ এবং তাদের ব্যবস্থাপনার দায়িত্ব কিন্তু এই আর্থিক ব্যবস্থাপককে পালন করে। এবং এছাড়া আর্থিক সম্পর্ক স্থাপন এবং সংরক্ষণ এই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে তাদের সাথে যোগাযোগ রক্ষা করা, আর্থিক সম্পর্ক স্থাপন করা, বিভিন্ন যে প্রতিষ্ঠান রয়েছে, আর্থিক প্রতিষ্ঠান রয়েছে তাদের সাথে যোগাযোগ রক্ষা করা, তাদের সাথে আ সবসময় তথ্য আদান-প্রদান করা, ব্যবসা প্রতিষ্ঠানে যারা বিনিয়োগকারী আছে, যারা পাওনাদার আছে, বিভিন্ন ধরনের আর্থিক প্রতিষ্ঠান আছে, এমন যারা রয়েছে আ এই সকল ব্যক্তির সাথে আ যোগাযোগ রক্ষা করতে হবে। তাদের সাথে সম্পর্ক স্থাপন করা। এটি হচ্ছে আর্থিক ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো আর্থিক ব্যবস্থাপক একটি গুরুত্বপূর্ণ পদ ব্যবসা প্রতিষ্ঠানের জন্য। সে যদি দায়িত্বশীল এবং সঠিক ভূমিকা পালন করতে পারে, তাহলে সেই প্রতিষ্ঠান কিন্তু খুব সহজেই তার যে গন্তব্য বা তার যে মূল উদ্দেশ্য সেটি অর্জন করতে সক্ষম। একটি ফার্মের বা আর্থিক ব্যবস্থাপনার লক্ষ্য, এখানে ফার্ম বলতে আর্থিক প্রতিষ্ঠানকে বোঝাচ্ছে। একটি আর্থিক প্রতিষ্ঠানের লক্ষ্যকে ২ ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ, আরেকটি হলো সম্পদ সর্বোচ্চকরণ। মুনাফা সর্বোচ্চকরণ বলতে যা বোঝায়, ব্যবসা প্রতিষ্ঠানের মূল যে উদ্দেশ্য সেটি হচ্ছে মুনাফা অর্জন করা। মুনাফা অর্জন করার জন্যই কিন্তু একটি ব্যবসা পরিচালিত হয়ে থাকবে। মুনাফা বলতে আমরা কি বুঝি? অর্থাৎ মোট আয় থেকে যদি ব্যয় বাদ দেওয়ার পর যা পাওয়া যায় সেটি হচ্ছে আমাদের মোট লাভ। এটিকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া অর্থাৎ যত বেশি মুনাফা অর্জন করা যাবে তত বেশি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য লাভবান হবে লাভবান হবে। তো ব্যবসা প্রতিষ্ঠান লাভবান হওয়ার ক্ষেত্রে ক্রেতাকে ন্যায্য মূল্যে এবং তাকে আ আ মানসম্মত পণ্য সরবরাহ করা মানসম্মত পণ্য সরবরাহ করা এবং ন্যায্য দামে পণ্য সরবরাহ করা। এটি হচ্ছে আমাদের মুনাফা সর্বোচ্চকরণের মূল কথা। অর্থাৎ পণ্য বিক্রি করার মাধ্যমে মুনাফা অর্জন করা। এটি হচ্ছে আর্থিক ব্যবস্থাপনার মুনাফা সর্বোচ্চকরণের ধারণা। মানুষের চাহিদা অনুযায়ী পণ্য, দ্রব্য সরবরাহ পৌঁছে দিয়ে এবং তাদের কাছে বিক্রি করার মাধ্যমে মুনাফা অর্জন করা। আর এই মুনাফা অর্জন করার
যেই সর্বোচ্চ মাত্রা বা সেটাকে অধিক মাত্রায় নিয়ে যাওয়া, সেটি হচ্ছে মুনাফার সর্বোচ্চকরণ। আরেকটি যে উদ্দেশ্য সেটি হচ্ছে মূলধন সর্বোচ্চকরণ। মূলধন সর্বোচ্চকরণ বলতে বোঝায় মুনাফা থেকে মোট আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পর মোট মুনাফা পাওয়া যায়। এই মোট মুনাফা থেকে আরো অন্যান্য খরচ বাদ দেওয়ার পর কিন্তু নিট মুনাফা নির্ণয় করা হয়। নিট মুনাফা নির্ণয় করা এটি হচ্ছে আহ, সম্পদ সর্বোচ্চকরণের মূল কথা। নিট বর্তমান মূল্যের সর্বোচ্চকরণই হচ্ছে আহ, মুনাফা সর্বোচ্চকরণের যেই ধারণা সেটি বলা হয়ে থাকে। আহ, মুনাফা সর্বোচ্চকরণের যেই ক্রাসটি সেটি আমরা কিভাবে নিরূপণ করে থাকি, এক হচ্ছে মুনাফা দক্ষতার মানদণ্ড। যত বেশি মুনাফা করা যাবে সেই মুনাফার ধারাই বোঝা যাবে সেই প্রতিষ্ঠানের দক্ষতার পরিমাণ কেমন। ব্যবসার মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, আর মুনাফা অর্জন দ্বারাই সেই প্রতিষ্ঠানের দক্ষতা পরিমাপ করা হয়ে থাকে। যত বেশি সে আহ, মুনাফা করতে পারবে তত বেশি সেই প্রতিষ্ঠানটি দক্ষ বলে বিবেচিত হবে। তারপর হচ্ছে সম্পদের সুষ্ঠু ব্যবহার। মুনাফা অর্জন করার জন্য সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে হবে। যত বেশি সম্পদ সুষ্ঠু ব্যবহার করা যাবে তত বেশি কিন্তু আহ, সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে অপচয় হ্রাস পায়, আর অপচয় হ্রাসের মাধ্যমে মুনাফা সর্বোচ্চকরণ করা যায়। পারমাণবিক সিদ্ধান্ত সমূহের মূল্যায়নের মাপকাঠি, কারণ মুনাফা যদি বেশি করা যায় তাহলে সেই ধরনের প্রতিষ্ঠানে কিন্তু বিনিয়োগ করা হয়। তাহলে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে কিন্তু মুনাফা সর্বোচ্চকরণ এই বিষয়টি কিন্তু প্রাধান্য দেওয়া হয়। সামাজিক কল্যাণ সাধন। সামাজিক কল্যাণ সাধনে শুধুমাত্র মুনাফা অর্জন করলেই হবে না, সেই অর্জনের মাধ্যমে যেন সামাজিক কল্যাণ সাধন হয়, ভোক্তা যেন উন্নত মানের এবং মানসম্মত পণ্য পেয়ে থাকে, সেটাও কিন্তু আরেকটি উদ্দেশ্য। এই মুনাফা সর্বোচ্চকরণের এই যেই টিভি রয়েছে তার আবার কিছু সমালোচনা রয়েছে। একটি হচ্ছে মুনাফার ধারণা স্পষ্ট, কতটুকু মুনাফা অর্জন করতে হবে, তাই না? সবাই চায় সর্বোচ্চ মুনাফা অর্জন করতে, তবে সর্বোচ্চটা কোন লেভেলে গিয়ে থামবে সেটা কিন্তু এখানে অস্পষ্ট। তারপর হচ্ছে অর্থের বর্তমান মূল্য বিবেচনা করা হয় না। বর্তমানে 1 টাকার মূল্য ভবিষ্যতে কিন্তু এই 1 টাকার মূল্য সমান হবে না। অর্থের আহ, সময়ের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন হয়, কিন্তু বর্তমান আহ, সময়ের সাথে এই ভবিষ্যৎ মূল্যের এটা বিবেচনা করা হয় না মুনাফা সর্বোচ্চকরণ ক্ষেত্রে। ঝুঁকি, এই জায়গায় ঝুঁকিটা কিন্তু ওরকম ভাবে বিবেচনা করা হয় না, সেটাও কিন্তু একটি দেখার বিষয়। অর্থাৎ ঝুঁকিপূর্ণ যেমন এখন যাবত রয়েছে, সামনে যে ঝুঁকি হতে পারে সেই বিষয়টা কিন্তু করা হয় না, এখানে বিবেচনা করা হয় সংকীর্ণ স্বার্থ, এখানে স্বার্থ একেবারেই একটি উদ্দেশ্য, সেটা হচ্ছে মুনাফা অর্জন করা, আর অন্য কোনো কিছু বিবেচনা হয় না। তারপর হচ্ছে সম্পদ সর্বোচ্চকরণ, এই ধারণার সম্পর্কে একটু আলোচনা করা হবে। মুনাফার সর্বোচ্চকরণ ধারণায় যেটি অস্পষ্ট ছিল মুনাফার কেমন হবে, সেটি কিন্তু এখানে স্পষ্ট ধারণা দেওয়া হয়। অর্থাৎ বিট মুনাফা নিয়ে এখানে কিন্তু আলোচনা করা হয়। আর মুনাফা সর্বোচ্চকরণে কিন্তু ঝুঁকি বিবেচনা করা হয় না, এখানে কিন্তু ঝুঁকি বিবেচনা করা হয় সম্পদ সর্বোচ্চকরণের ক্ষেত্রে। এবং অর্থের সময় মূল্যও বিবেচনা করা হয়। নগদ প্রবাহ বিবেচনা করা হয়, যেটি আমাদের সম্পদ সর্বোচ্চ মুনাফা সর্বোচ্চকরণের ক্ষেত্রে কিন্তু বিবেচনা করা হয়। আর্থিক সিদ্ধান্তের গুণগত বৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু এই সম্পদ সর্বোচ্চকরণের বিষয়টি গুরুত্ব দেওয়া হয়। সম্পদ সর্বোচ্চকরণ বিষয়টি বাজার নির্ভরশীল। আহ, আর্থিক ব্যবস্থাপকগণ সবটুকুলা চেষ্টা করে শেয়ার হোল্ডারদের তাদের যে শেয়ারের মূল্য সেটি বৃদ্ধি করার জন্য। এই জন্য তাদেরকে বিনিয়োগ করা এবং মূলধন সংগ্রহ করা, এই সকল বিষয়ে কিন্তু সবসময় সতর্কতার অবলম্বন করে থাকে। যার ফলে কি হয়, এই আর্থিক সিদ্ধান্তর গুণগত মান বৃদ্ধি পেয়ে থাকে। আর এই সম্পদ সর্বোচ্চকরণ যেই বিষয়টি রয়েছে তারও আবার সমালোচনা রয়েছে। উপযুক্ত বার্তা হার নির্ধারণের সমস্যা, এখানে যে বলা হচ্ছে অর্থের সময় বিবেচনা করা হবে, তো এই জায়গায় কিন্তু আমাদের বার্তা হার নির্ধারণের কিন্তু সমস্যা রয়েছে। শেয়ার মূল্য সম্পূর্ণ নিয়ন্ত্রণযোগ্য নয়, কারণ আহ, আর্থিক ব্যবস্থাপনার কাজ হচ্ছে শেয়ার হোল্ডারদের বাজার মূল্য বৃদ্ধি করা।
তো এটা শেয়ার বাজার মূল্য নিয়ন্ত্রণ করা কিন্তু তার পক্ষে সম্ভব হয়ে থাকে না। আরেকটা হচ্ছে শেয়ার বাজার সম্পর্কে অদক্ষতা থাকা। অদক্ষতা থাকার ফলে কিন্তু এই সম্পদ সর্বোচ্চকরণ কাজটি কিন্তু সঠিকভাবে সম্পন্ন হয় না। বর্তমান মূল্যই বাড়লেই যে শেয়ারের বাজার মূল্য বাড়বে এমন কোনো বাঁধা নিয়ম নেই। স্বাভাবিকভাবে দক্ষভাবে যদি পরিচালিত হয় তাহলে কিন্তু এটার দর হ্রাস বৃদ্ধি পেতে পারে। এগুলো হচ্ছে আমাদের সম্পদ সর্বোচ্চকরণ সম্পর্কে সমালোচনা। এরপর আমাদের এই সর্বাধিক মুনাফা অর্জন নয়, সর্বাধিক সম্পদ সৃষ্টি অর্থ ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য। এটি বিগত বছর প্রশ্ন এসেছিল। এমন একটি প্রশ্ন যদি আসে তাহলে পরীক্ষায় কিভাবে অ্যান্সার করতে হবে সেটি আলোচনা করি। সম্পদের ধারণাগত স্বচ্ছতা, কারণ আমাদের কি মুনাফা সর্বোচ্চ করেন সেটি কিন্তু ধারণা অস্পষ্ট। আর সম্পদ সর্বাধিকরণের ক্ষেত্রে কিন্তু এই সম্পদের ধারণা স্বচ্ছ, স্পষ্ট। আর মুনাফা সর্বোচ্চকরণ সেক্ষেত্রে কিন্তু অর্থের সময়মূল্য বিবেচনা করা হয় না, কিন্তু সম্পদ সর্বাধিকরণের ক্ষেত্রে কিন্তু এই অর্থের সময়মূল্যটা বিবেচনা করা হয়। তারপর শেয়ারের মূল্যের উপর গুরুত্ব আরোপ করা হয়, কারণ আয় বাড়লেই যে বর্তমান মূল্য বাড়লেই যে শেয়ারের দাম বাড়বে এমন কোনো ধরাবাধা নিয়ম নেই। স্বাভাবিকভাবে কার্যক্রম পরিচালিত হলে কিন্তু শেয়ারের হ্রাস বৃদ্ধি হতে পারে দরদামের। ঝুঁকি সমন্বয় করা, যেটি আমাদের মুনাফা সর্বোচ্চকরণের ক্ষেত্রে কিন্তু ঝুঁকি ওইভাবে বিবেচনায় আনা হয় না, কিন্তু এখানে ঝুঁকিটি বিবেচনা করা হয় এবং নগদ প্রবাহ বিবেচনা করা হয়। এছাড়া প্রবৃদ্ধি অন্বেষণ সর্বোচ্চ চেষ্টা করে যে খাতে বিনিয়োগ করা হবে সেই বিনিয়োগ থেকে যেন সর্বোচ্চ লাভবান হওয়া যায়। তারপর হচ্ছে লভ্যাংশ নীতি কিভাবে লাভের অংশ শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করা হবে তার একটি নীতি থাকবে। এরপর হচ্ছে বাজার সম্প্রসারণ সম্পর্কেও এই সম্পদ সর্বাধিক বিষয়টি গুরুত্ব দিয়ে থাকে। মুনাফা সর্বোচ্চকরণের ক্ষেত্রে পণ্যদ্রব্য বিক্রি করার মাধ্যমে অধিক মুনাফা অর্জন করার ফলে কিন্তু বাজার সম্প্রসারণ হয় না, বাজার কিন্তু সীমিত হয়ে আসে। আর সম্পদ সর্বাধিকরণের ক্ষেত্রে কিন্তু ন্যায্য মূল্যের পণ্য বিক্রি করার ফলে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে বাজারকে বিস্তৃত করা, বাজারকে সম্প্রসারণ করা। এর ফলে বাজার সম্প্রসারিত হয়। ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে মুনাফা সর্বোচ্চকরণকে অর্থাৎ মুনাফাকে দক্ষতার মাপকাঠি হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু বর্তমানে মুনাফা সর্বোচ্চকরণের যেই দুর্বলতা দিকগুলো রয়েছে সেগুলোর কারণে কিন্তু সম্পদ সর্বাধিকরণের মাধ্যমে তা পূরণ করা সম্ভব হয়েছে। অর্থাৎ সম্পদ সর্বাধিকরণের মাধ্যমে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের যারা শেয়ার হোল্ডার এবং বিক্রেতা ভোক্তা সবারই স্বার্থ সংগঠিত হচ্ছে। এরপর আমাদের আরেকটি প্রশ্ন, যেটি তোমাদের পার্ট বি তে এই ধরনের প্রশ্ন এসে থাকে। মূলত মুনাফা সর্বাধিকরণ এবং সম্পদ সর্বাধিকরণের মধ্যে পার্থক্য আমরা মুনাফা সর্বাধিকরণ এবং সম্পদ সর্বাধিকরণ এই দুটি যে লক্ষ্য ব্যবসা প্রতিষ্ঠানের তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। এখন আমরা তার পার্থক্য নির্ণয় করব। মুনাফা সর্বাধিকরণ উৎপাদন ও বিক্রয় বৃদ্ধির মাধ্যমে মুনাফার পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধির প্রক্রিয়াকে মুনাফা সর্বাধিকরণ বলে। আর সম্পদ বা শেয়ারের বর্তমান মূল্য বৃদ্ধি করার প্রক্রিয়াকে সম্পদ সর্বাধিকরণ বলে। এখানে শুধুমাত্র মুনাফার উপর জোর দেওয়া হয়, আর এখানে মুনাফার পাশাপাশি সম্পদ তথা শেয়ারের মূল্য বৃদ্ধির উপর জোর দেওয়া হয়। মুনাফা সর্বাধিকরণ বিষয়টি সর্বজন স্বীকৃত নয়, তবে সম্পদ সর্বাধিকরণ এই বিষয়টি সর্বজন স্বীকৃত। মুনাফা সর্বাধিকরণ ধারণায় নগদ অর্থপ্রবাহ বা বহিঃপ্রবাহ বিবেচনা করা হয় না বা প্রাধান্য দেওয়া হয় না। সম্পদ সর্বাধিকরণের অর্থের নগদ প্রবাহকে গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। মুনাফা সর্বাধিকরণ ধারণায় ঝুঁকি ও অনিশ্চয়তা বিবেচনা করা হয় না, কিন্তু সম্পদ সর্বাধিকরণ ধারণায় ঝুঁকি এবং অনিশ্চয়তা বিবেচনা করা হয়। এই ধারণায় মুদ্রাস্ফীতির কোনো প্রভাব বিবেচনা করা হয় না, কিন্তু সম্পদ সর্বাধিকরণের ক্ষেত্রে মুদ্রাস্ফীতিকে গুরুত্বের সাথে বিবেচনা করা হয় এবং টাইপ ভ্যালু, যেটি অর্থের সময় মূল্য, সেটিও বিবেচনা করা হয় সম্পদ সর্বাধিকরণের ক্ষেত্রে, কিন্তু মুনাফা সর্বাধিকরণের ক্ষেত্রে কিন্তু অর্থের সময় মূল্য বিবেচনা করা হয় না।
মুনাফা সর্বাধিকরণে সঠিক কোনো লভ্যাংশ নীতি গ্রহণ করা হয় না, কিন্তু সম্পদ সর্বাধিকরণের ক্ষেত্রে সঠিক এবং স্থির লভ্যাংশ নীতি গ্রহণ করা হয়। এই ধারণায় শেয়ার বাজারের দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া বিবেচনা করা হয় না, আর সম্পদ সর্বাধিকরণের ক্ষেত্রে কিন্তু বাজার দর দীর্ঘমেয়াদী বৃদ্ধি করা হয় এবং দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া বিবেচনা করা হয়। তো সম্পদ সর্বাধিকরণ এবং মুনাফা সর্বাধিকরণ ও সম্পদ সর্বাধিকরণের মধ্যে যে গুরুত্বপূর্ণ পার্থক্যগুলো সেগুলো আলোচনা করা হলো। তো পরীক্ষায় আসলে মিনিমাম তোমরা 6 থেকে 7টি পার্থক্য লেখার চেষ্টা করবে। এরপর হচ্ছে প্রতিনিধিত্ব সম্পর্ক, অ্যাসেট রিলেশন বলতে কি বোঝায়? প্রতিযোগিতাপূর্ণ ব্যবস্থাপনা কার্যক্রমে মালিক পক্ষ সর্বদা সঠিক কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। তাই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে পেশাদারী ব্যবস্থাপকদের সাহায্য নিতে হয়। ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হচ্ছে শেয়ার হোল্ডাররা, কিন্তু ব্যবসা পরিচালনার জন্য তারা কিন্তু সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করার জন্য কিন্তু কি করতে হবে? ব্যবস্থাপনা কার্যক্রম ব্যবস্থাপকদের সাহায্য নিতে হবে। এই পেশাদারী ব্যবস্থাপক ও মালিক পক্ষের মধ্যে যে আইনগত সম্পর্ক সৃষ্টি হয় এবং এই সম্পর্কের ভিত্তিতে মালিক পক্ষ যে ব্যবস্থাপক পক্ষকে সিদ্ধান্ত গ্রহণ, চুক্তি সম্পাদন করার ক্ষমতা অর্পণ করে বা প্রদান করে, তাকেই প্রতিনিধিত্ব সম্পর্ক বলে। প্রতিনিধিত্ব সম্পর্কর যে বৈশিষ্ট্যগুলো, এখানে মালিক পক্ষকে প্রিন্সিপাল, আর প্রিন্সিপাল হলেন সেই ব্যক্তি যার পক্ষে এবং যার অধীনে এজেন্ট কাজ করে। এখানে দুইটা ব্যক্তি, একটা হচ্ছে প্রিন্সিপাল আর একটি হচ্ছে এজেন্ট। এখানে প্রিন্সিপাল বলতে প্রতিষ্ঠানের মালিককে বোঝাচ্ছে, আর এজেন্ট বলতে ব্যবস্থাপক, আর্থিক ব্যবস্থাপকদেরকে বোঝাচ্ছে। এজেন্ট সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান যে বা যারা শতাব্দীন হয়ে প্রিন্সিপালের পক্ষে কাজ করেন। এজেন্ট সর্বদা প্রিন্সিপালের লাভের জন্য কাজ করেন। এজেন্ট সর্বদা প্রিন্সিপালের নিয়ন্ত্রণে থাকবেন, অর্থাৎ আইনগত কর্তৃত্ব লাভ করবেন। এজেন্সি রিলেশনশিপের চুক্তি, ঐক্যবদ্ধ চুক্তিনামা, অনুসন্ধান বা রায় আদালতের রায়ের ভিত্তিতে হয়ে থাকে। এজেন্টকে অবশ্যই প্রিন্সিপালের প্রতি অনুগত এবং বিশ্বস্ত হতে হবে, আর প্রিন্সিপালের দায়িত্ব এজেন্টকে নিরাপদ কর্ম পরিবেশ প্রদান করা। প্রতিনিধিত্ব সমস্যা কি? তাহলে এখানে দুটি পক্ষ, একটি হচ্ছে মালিক পক্ষ, আরেকটি হলো ব্যবস্থাপনা পক্ষ। মালিকদের উদ্দেশ্য হলো কোম্পানির সম্পদ বৃদ্ধি করা, আর অন্যদিকে ব্যবস্থাপনায় নিয়োজিত ব্যক্তিবর্গ, তাদের কাজ হচ্ছে নিজেদের সুযোগ সুবিধা বৃদ্ধির প্রত্যাশা নিয়ে কাজ করা। তাহলে দুই পক্ষ দুই রকম তাদের উদ্দেশ্য। মালিক পক্ষ হচ্ছে সম্পদ বৃদ্ধি করতে হবে, আর ব্যবস্থাপকদের কাজ হচ্ছে তাদের নিজেদের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে। মালিকদের উদ্দেশ্য ও ব্যবস্থাপকদের উদ্দেশ্য ভিন্নমুখী হওয়ায় এই দুই পক্ষের উদ্দেশ্যে একই সাথে সাধন করা কঠিন। ব্যবস্থাপকগণ নিজেদের ব্যক্তিগত সুযোগ সুবিধা নিশ্চিত করতে গিয়ে মালিক পক্ষের স্বার্থ পুরোপুরি রক্ষা নাও করতে পারে। এই জন্য দুই পক্ষের উদ্দেশ্য একই পথে চললে দ্বন্দ্বের সূত্রপাত হয়, এবং এই দ্বন্দ্বকে এজেন্সি সমস্যা বা প্রতিনিধিত্ব সমস্যা বলে। এজেন্সি তত্ত্বের প্রবক্তাগণের নাম যদি উল্লেখ করা হয়, মিস্টার জেনসেফ অ্যান্ড ডব্লিউ.এইচ. ম্যাকলি, এগুলো হচ্ছে এজেন্সি তত্ত্বের প্রবক্তা। এজেন্সি সমস্যা মূলত দুই ধরনের এজেন্সি সমস্যা হতে পারে। এক, ব্যবস্থাপনা বনাম স্বত্বাধিকারী। দুই, শেয়ার হোল্ডার বনাম পাওনাদার। এই দুই কারণেই কি হতে পারে? এজেন্সি সমস্যা হতে পারে। এখন কোশ্চেন নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তোমাদের পরীক্ষায় যেই ধরনের কোশ্চেন পেয়ে থাকো সেটি মূলত 80 নম্বরের কোশ্চেন জন্য। পরীক্ষায় যে প্রশ্নটি পেয়ে থাকো সেই প্রশ্নটির পূর্ণমান থাকে হচ্ছে 80, এবং সেটি 3টি ভাগে বিভক্ত থাকে। ক বিভাগ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে 12টি প্রশ্ন থাকবে। 12টি প্রশ্ন থেকে 10টি প্রশ্ন অ্যান্সার করতে হয়, এবং প্রতিটি প্রশ্নের জন্য হচ্ছে 1 নাম্বার করে, 10টি প্রশ্নের জন্য 10 নম্বর। ক বিভাগে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন 8টি দেওয়া থাকে, সেই 8টি থেকে
4টি অ্যান্সার করতে হয়। প্রতিটি প্রশ্নের জন্য 4 মার্ক করে 4 5 20 এবং গ বিভাগে হচ্ছে বড় প্রশ্ন। বড় প্রশ্ন মূলত 8টি দেওয়া থাকে। 8টি থেকে 5টি অ্যান্সার করতে হয় এবং প্রতিটি প্রশ্নের পূর্ণমান হচ্ছে 10। 5টি প্রশ্নের জন্য 50। তাহলে আ সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 10 মার্ক, সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে 20 মার্ক এবং বড় প্রশ্ন হচ্ছে 50 মার্ক। এই মোট 80 নাম্বারের একটি প্রশ্ন তুমি পরীক্ষায় পেয়ে থাকবে। তবে আমরা আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করলাম, সেই বিষয় থেকে যদি প্রশ্ন হয় তাহলে কিভাবে প্রশ্ন আসতো সেটা খেয়াল করি। যেমন অতি সংক্ষিপ্ত প্রশ্ন ১ নম্বরের জন্য যদি হয় তাহলে এমন আসতে পারে অর্থায়ন কি, আর্থিক ব্যবস্থাপক কি, ফার্মের লক্ষ্য কি? ফার্মের ২ টি লক্ষ্য। একটি হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ, আরেকটি হচ্ছে সম্পদ সর্বোচ্চকরণ। মুনাফা সর্বোচ্চকরণ বলতে কি বোঝায়? সম্পদ সর্বাধিকরণ বলতে কি বুঝায় বা কি বুঝো? এজেন্সি সমস্যা কি? এজেন্সি তত্ত্বের প্রবক্তাগণের নাম লিখো। এজেন্সি সমস্যা কয় ধরনের? এই ধরনের প্রশ্নগুলো মূলত অতি সংক্ষিপ্ত হিসেবে পরীক্ষায় এসে থাকে। এবার সংক্ষিপ্ত প্রশ্ন এবং বড় প্রশ্ন এই ধরনের প্রশ্ন পরীক্ষায় যেমন হতে পারে। আর্থিক সিদ্ধান্তের উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আলোচনা করো। আমরা আলোচনা করেছি আর্থিক সিদ্ধান্তের উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলোকে ২ ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে অভ্যন্তরীণ উপাদান, আরেকটি হচ্ছে বাহ্যিক উপাদান। ব্যবসায় আর্থিক ব্যবস্থাপকের যে ভূমিকাগুলো আলোচনা করা হলো, সেই ভূমিকা এই প্রশ্নটি এইভাবে সংক্ষিপ্ত প্রশ্ন অথবা এই ২ টি প্রশ্ন মিলে বড় প্রশ্ন এভাবেও আসতে পারে। আর্থিক ব্যবস্থাপকের সিদ্ধান্তসমূহ আলোচনা করো। সিদ্ধান্তগুলো প্রতিটি সেই সিদ্ধান্তগুলো আলোচনা করা। সর্বাধিক মুনাফা অর্জন নয়, সর্বাধিক সম্পদ সৃষ্টি অর্থ ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য বা লক্ষ্য। এই প্রশ্নটিও আসতে পারে। মুনাফা সর্বাধিকরণ এবং সম্পদ সর্বাধিকরণের মধ্যে পার্থক্য লিখো। এটাও পার্ট বি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো এই পরীক্ষায় তোমরা এইভাবে প্রশ্ন পেতে পারো। তারই একটা নমুনা এখানে আলোচনা করা হলো বা দেখানো হলো তোমাদের। তো সবাইকে ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগ দিয়ে উপভোগ করার জন্য। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ। দেখা হবে আগামী ক্লাসে।